আমরা কালকে ফলাফল সংক্রান্ত ধারাগুলো পড়েছিলাম এবং সেই ধারাগুলো কত থেকে কত ছিল আমরা বলতে পারি? 18, 19, 20, 22 5টি ধারা। হ্যাঁ, এটা ফলাফলের ধারাসমূহ। জি স্যার। হ্যাঁ, আজকে আমরা পড়ব 21 ধারা, অক্ষম ব্যক্তির প্রতিনিধি। ক্ষেত্র 3টি। অক্ষম খাতাগুলো ভালো। 21 ধারা। জি স্যার। এজেন্ট অফ পারসন আন্ডার ডিসেবিলিটি। এজেন্ট ইংরেজিতে কি হবে? এজেন্ট অফ পারসন আন্ডার ডিসেবিলিটি। মানে অক্ষম ব্যক্তি। তো অক্ষম ব্যক্তি ক্ষেত্র কয়টি? 3টি। অক্ষম ব্যক্তি প্রতিনিধি। ধারা 21। তো অক্ষম ব্যক্তির এই যে ক্ষেত্র, হ্যাঁ 3টি। ক্ষেত্র কয়টি? 3টি। তো অক্ষম ব্যক্তির পক্ষে 3জন ব্যক্তি কি করতে পারে? মামলা দায়ের করতে পারে, মোকদ্দমা দায়ের করতে পারে। অক্ষম ব্যক্তির পক্ষে বা অক্ষম ব্যক্তির প্রতিনিধি, অক্ষম ব্যক্তির রিপ্রেজেন্টেটিভ হয়ে 3জন ব্যক্তি মামলা দায়ের করতে পারে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। দেরি করলা কেন? স্যার আমি তো ঢুকতে চাইছিলাম স্যার, কিন্তু হচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। আমরা 21 ধারা পড়ছি, অক্ষম ব্যক্তির প্রতিনিধি। অক্ষম মানে কি? যে আইনগতভাবে মামলা দায়ের করার উপযুক্ত নয়। তো যখন কোনো ব্যক্তি আইনগতভাবে মামলা দায়ের করার জন্য উপযুক্ত হয় না, তখন তার পক্ষে কয়জন ব্যক্তি মামলা দায়ের করতে পারবে? 3জন ব্যক্তি মামলা দায়ের করতে পারবে। এর জন্যই বলছি অক্ষম ব্যক্তির প্রতিনিধি ক্ষেত্র কয়টি? 3টি। ক্ষেত্র কয়টি? 3টি। অর্থাৎ এই 3জন ব্যক্তি অক্ষম ব্যক্তির পক্ষে হয়ে মামলা দায়ের করতে পারবে। সেই 3জন ব্যক্তিকে: 1 আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার। 2 নম্বর হচ্ছে কমিটি বা ম্যানেজার। 3 নম্বর হচ্ছে অভিভাবক, কমিটি বা ম্যানেজার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। লিগ্যাল গার্ডিয়ান। লিগ্যাল গার্ডিয়ান কি করতে পারবে? অক্ষম ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। লিগ্যাল গার্ডিয়ান মানে কি? ধরো ছেলে মেয়ে, তার লিগ্যাল গার্ডিয়ান বাবা মা। এখন কোনো সন্তান নাবালক সাবালক না হওয়া পর্যন্ত তার পক্ষে যিনি মামলা দায়ের করতে অধিকারী তাকে বলে লিগ্যাল গার্ডিয়ান, আইনগত অভিভাবক। তো আইন সন্তানের পক্ষে কোনো বিষয়ে মামলা দায়ের করতে পারেন কে? লিগ্যাল গার্ডিয়ান, পিতামাতা। এটাই হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর কে বলা হচ্ছে? কমিটি বা ম্যানেজার। ধরো কোনো সংস্থা, কোনো সমিতি, এই সমিতিতে কমিটির যে লোক, সমিতির পক্ষে কমিটির লোক মামলা দায়ের করতে পারে। কিংবা কোনো সমবায় সমিতির ম্যানেজার বা এনজিওর ম্যানেজার এনজিওর পক্ষে মামলা দায়ের করতে পারে। এখানে বলছে এই জন্যই 2 নম্বরটা হচ্ছে কি? কমিটি বা ম্যানেজার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আইনগত অভিভাবক একটা মামলা দায়ের করতে পারে। 2 নম্বর কে করতে পারে? কমিটি বা ম্যানেজার। 2 নম্বর কে করতে পারে? কমিটি বা ম্যানেজার। হ্যাঁ। 3 নম্বরে বলছে আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার। এই যে এটা কয়টা হইলো? 3টা হইলো। আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার কয়জন হইলো? 3 জন। দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলা দায়ের করতে পারে। অভিভাবক, কমিটি বা ম্যানেজার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অক্ষম ব্যক্তির প্রতিনিধি হিসাবে কি করতে পারে? মামলা দায়ের করতে পারবে।
বোঝা গেল? হ্যাঁ স্যার। এই হইল এখানের 21 নম্বরের ব্যাখ্যা ছিল এটা, যে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা। প্রথম প্রশ্ন, অক্ষম ব্যক্তির প্রতিনিধি 3 জন। সেই 3 জনের নাম আমি বলে দিয়েছি। এখন বলো তো দেখি তোমরা 3 জনের নাম বলো। আইনত অভিভাবক, কমিটি, ম্যানেজার। কমিটি বা ম্যানেজার। কমিটি বা ম্যানেজার। আর আচ্ছা। কে এরপরে? 3টা তো, এটা তো 2 নম্বর বললা। 3 নম্বর কি হবে? আরেকটা কি স্যার? ও আল্লাহ, আরেকটা শুনি। এই যে উপরের যে 2টা, এইটার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, মানে 3 নম্বরে হবে অভিভাবক, কমিটি বা ম্যানেজার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এটা হচ্ছে 3 নাম্বার। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, রহিমা কি শুনতে পাচ্ছ? জি স্যার। না কি শুনতে পাচ্ছ? কোনো আওয়াজ নাই। 2 বান্ধবী অভিভাবক, এখানে কমিটি বা একসঙ্গে ম্যানেজার বইটা কি যুক্তির গুটাগুটি করতেছ? ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আইনগত তো অভিভাবক। এখন আমাদের প্রশ্ন কি ছিল? 21 ধারায় আমাদের প্রবলেম কি ছিল? এজেন্ট অফ পার্সন। এজেন্ট অফ পার্সন মানে কি? কোন ব্যক্তির প্রতিনিধি। এজেন্ট অফ জি জি স্যার। পার্সন কোন ব্যক্তির প্রতিনিধি। তো এটা ব্যক্তিটা কিরকম ছিল? আন্ডার ডিসেবিলিটি। আন্ডার জি স্যার। ডিসেবিলিটি। ডিসেবিলিটি। আন্ডার ডিসেবিলিটি মানে কি? অক্ষম। অক্ষম ব্যক্তি। হ্যাঁ, আইনগতভাবে অক্ষম ছিল। আইনগতভাবে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কয় ধরনের প্রতিনিধি মামলা দায়ের করতে পারে? 3 ধরনের প্রতিনিধি 3 ধরনের অক্ষম প্রতিনিধি। ব্যক্তির বিরুদ্ধে পক্ষে মামলা দায়ের করতে পারে। সেইখানে 3 জন ব্যক্তি কে কে নাম বলো? আইনগত অভিভাবক, আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার। আর অভিভাবক, কমিটি বা ম্যানেজারের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। কর্তৃক না, দ্বারা। দ্বারা ক্ষমতাপ্রাপ্ত দ্বারা ব্যক্তি মামলা দায়ের করতে পারে। এই পরিষ্কার এটা ধারণা নিতে হবে পারে। যে ডিসেবিলিটি সম্পন্ন, আন্ডার ডিসেবিলিটি সম্পন্ন পার্সনের পক্ষে কে মামলা দায়ের করতে পারে। প্রশ্নটা এইরকম আসবে। তখন আমরা বলবো অক্ষম ব্যক্তির প্রতিনিধি হিসাবে 3 জন ব্যক্তি মামলা দায়ের করতে পারে। সেই 3 জনকে আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার, কমিটি বা অভিভাবক, ম্যানেজার। কমিটি বা ম্যানেজার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এই 3টা কথা মনে রাখতে হবে। শেষ? জি স্যার। আচ্ছা, এরপরে হইল ধারা 24 যাচ্ছি আমরা। অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। অবিরাম চুক্তি ভঙ্গ 23 বা লাগবে। অন্যায় করা, ধারা 23। কন্টিনিউইং কন্টিনিউইং ব্রিচেস এন্ড ভাইয়া রং। ইংরেজিটা লেখো। কালকে। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কন্টিনিউইং ব্রিচেস অভিরাম এন্ড রং। চুক্তি ভঙ্গ বা হ্যাঁ, অবিরাম টেবিলে চুক্তি চলছে। ভঙ্গ বা অন্যায় করা। অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা, ইংরেজিটা কি হবে? কন্টিনিউইং কন্টিনিউইং ব্রিচেস এন্ড রংস। হ্যাঁ, এটা লিখো। কন্টিনিউইং ব্রিচেস এন্ড রং। ব্রিচ রং। অর্থাৎ ভঙ্গ করা। যেমন আমরা বলি ব্রিচ অফ ট্রাস্ট মানে কি? বিশ্বাস ভেঙে দিল। কি ভেঙে দিল? ট্রাস্ট। তাহলে ব্রিচ মানে কি? ভেঙে দেওয়া। রং মানে কি? ভুল। তাইলে যদি বিশ্বাস ভঙ্গ করে আর ভুল করতে থাকে অবিরত, কিরকম ভাবে করবে? অবিরত। এটার ফলাফলটা কি? স্যার, বলো। অবিরাম চুক্তি ভঙ্গ, এরপরে কি বলছিলেন? বা ওই ছেলের হুজুর বা যাচ্ছে তো ওদিকে একটু কথা বা বলি। অন্যায় করা। তুমি তো আশেপাশে থাকো না, তো তোমার পাশে না তোমার আরেকটা বান্ধবী শুনতেছে, ওই বলতে পারে নাই? ও কি শুনতেছে তো, শুনে? ওর কাছে দিয়ে আমি ইয়ে করছিলাম। হুজুর কাছে যে কথা বলছি যে কথা বলে না 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 না, অবিরাম আমাদের আমরা নিয়ে যাবো, চুক্তি তুমি ভঙ্গ লিখতে আসো। বা অন্যায় করা। হুম। শব্দ অন্যায় করা। করলে হবে না তো, এটা তো রেকর্ড হচ্ছে। শব্দ করলে হবে না তো, এটা তো রেকর্ড হচ্ছে।
অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তামাদি গণনা শুরু হবে। আমাদের সামনে প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি যদি অবিরাম চুক্তি ভঙ্গ করে, অবিরাম অন্যায় করে, তাহলে তামাদির ফলাফল কি? উত্তর এক কথায় হবে, প্রতি মুহূর্তে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মুহূর্তে মুহূর্তে তামাদি গণনা শুরু হবে। এটার এক লাইনে উত্তর হবে, অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। লিখছো এটা? হবে। লিখতেছি স্যার। প্রতি মুহূর্তে তামাদি গণনা শুরু হবে। হ্যাঁ, এইটাই মাথায় রাখতে হবে 24 ধারায়, যে কন্টিনিউয়াস ব্রিচেস ইজ রং, কন্টিনিউয়াস ব্রিচেস ইজ রং। রেজাল্ট কি? 24 প্রতি মুহূর্তে তামাদি গণনা শুরু হবে। এক কথায় উত্তর দিয়ে দিতে হবে, প্রতি মুহূর্তে তামাদি মেয়াদে গণনা শুরু হবে। এটা রিটেন, এমসিকিউ, ভাইবা সব জায়গায় একটাই উত্তর, প্রতি মুহূর্তে তামাদি মেয়াদে গণনা এটা কি স্যার শুরু হবে। বলো। শুরু হবে। 23 না 24 23 সেকশন 23 ধারা, 23 ধারা, 23 ধারা। 24.5 হ্যাঁ, জি তাহলে আমরা ইংরেজিটাও শিখলাম, বাংলাটাও শিখে নিলাম। কন্টিনিউ ব্রিচেস এন্ড রং, জি স্যার রেজাল্ট কি? প্রতি মুহূর্তে তামাদি গণনা শুরু হবে। এখন আমরা শুরু শিখব, শুরু হবে হ্যাঁ, ধারা 24। ধারা 24, ধারা 24 হইল কি? ক্ষতিপূরণের মামলা। ধারা 24টা কিসের মামলা? ক্ষতিপূরণের মামলা। এই ক্ষতিপূরণের মামলা ইংরেজিটা কি বলো তো দেখি, ইংরেজিতে বলো। কে পারো দেখি, কে কে পারো বলো। ক্ষতিপূরণের মামলা কে কে পারো? suit for compensation হ্যাঁ, সুট for ফর কম্পেনসেশন। এই ক্ষতিপূরণ মানে কম্পেনসেশন, নাকি? হ্যাঁ স্যার। ক্ষতি হ্যাঁ পুষাইয়া স্যার। দেওয়া, কম্পেনসেশন। ক্ষতিপূরণের মামলা। এই 24 দ্বারা কিসের মামলা বলো? ক্ষতিপূরণের মামলা। এখন suit for হ্যাঁ, compensation এরপরে বুঝবা। এই যে ক্ষতিপূরণটা হচ্ছে বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না, তার জন্য ক্ষতিপূরণের মামলা। এই কথাটা লিখো এর পরের লাইনে। বিশেষ ক্ষতির কি স্যার? কারণ, বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য তাহলে যে কাজের জন্য মামলা করা যায় না, মামলা করা যায় না, তার জন্য ক্ষতিপূরণ। তার জন্য ক্ষতিপূরণ। এখন লেখছি স্যার। এখন ইংরেজিটা লেখো। ফর অ্যাক্ট, ফর অ্যাক্ট নট অ্যাকশনেবল, ফর অ্যাক্ট নট অ্যাকশনেবল উইদাউট স্পেশাল for ড্যামেজ। ফর অ্যাক্ট, ফর অ্যাক্ট মানে কোনো কাজ করা, যে কাজ করলে নট অ্যাকশনেবল, কোনো অ্যাকশন করতে হয় না, যেই কাজের বিপরীতে আর কোনো কাজ করতে হয় না। উইদাউট স্পেশাল ড্যামেজ মানে কোনো বিশেষ ক্ষতি না হইলে যেই কাজের বিপরীতে আর কাজ করতে হয় না। মানে কি? ফর অ্যাক্ট নট অ্যাকশনেবল উইদাউট স্পেশাল ড্যামেজ। লিখেছো? উইদাউট হুম স্পেশাল ড্যামেজ। হুম লেখছি স্যার। হ্যাঁ, এর মানে কি? তুমি একটা হাত থেকে ফেলে দিয়ে একটা গ্লাস ভেঙে দিয়েছো, এটা কি হয়েছে? ক্ষতি হয়েছে তো। হ্যাঁ স্যার। কিন্তু এই কাজের জন্য গ্লাস, গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেছে, এর জন্য কি মামলা দায়ের করতে করা যায় উচিত? না স্যার। তুমি যাইয়া তোমার হাজবেন্ডের উপরে মামলা একটা দায়ের করে দিছো, বলে কি হয়েছে যে মাই লর্ড, আমার হাজবেন্ড হাত থেকে ফেলে গ্লাসটা ভেঙে দিয়েছে, আমি আর ক্ষতিপূরণ চাই। হয়েছে কিনা? না তো স্যার। না, মামলাটা হইলো,
আদালত করলো কি, বললো যে তুমি এই তুচ্ছ ঘটনা নিয়ে মামলা দায়ের করেছো, তুমি উল্টা ক্ষতিপূরণ দাও। এই যে ক্ষতিপূরণের মামলা, মানে যে মামলা দায়ের করেছে ক্ষতিপূরণ সে প্রদান করিতে হইবে। ধারা কত? 24। যিনি, এইটা কখনো কি শুনেছিলা যে যিনি মামলা দায়ের করেন তিনি ক্ষতিপূরণ প্রদান করিতে হয়? এই না, সংক্রান্ত ধারা তামাদি শুনতেছি। আইনের 24 ধারা। যে আমি বিচারের জন্য মামলা দায়ের করেছি, উল্টা আমার উপরে বিচার হয়ে গেছে। অর্থাৎ কি, যে কোনো কিছুতে মামলা করা যায় না। তুচ্ছ একটা কাজ নিয়ে মামলা একটা দায়ের করে দিলে উল্টা কি হইতে হবে? ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। কাকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে? বাদীকে। বাদীর সময় নষ্ট, সম্মান নষ্ট, কোর্টের সময় নষ্ট, অর্থ নষ্ট। এই যে কারণ হইল তোমার এই মামলা করার কারণে, এই জন্যই তুমি কি করতে হবে? ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। কম্পেনসেশন ফর কি? সুট ফর কম্পেনসেশন। এক এটা হ্যাঁ, সুট ফর কম্পেনসেশন, ইংরেজিটা দেখো। সুট ফর কম্পেনসেশন, তুমি যে মোকদ্দমা দায়ের করেছিলে এর জন্য ক্ষতিপূরণ। জিনিসটা মজার না এই সেকশনটা? ছোট্ট কিন্তু ভালো আচ্ছা, লাগতেছে যে সুট ফর কম্পেনসেশন, মানে তুমি সুট ফর কম্পেনসেশন, ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা। মামলা। হ্যাঁ, যেমন এই ক্ষতিপূরণের মামলাটা কি হইলো, আমরা এটা থেকে বুঝলাম বিশেষ ক্ষতির কারণ না হলে মামলা দায়ের করা যায় না। যদি বিশেষ ক্ষতির কারণ না থাকে, মামলা যেহেতু দায়ের করা যায় না, যদি কেউ দায়ের করে তার ফলাফল কি? ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে লেখো, আমরা 23-24 আশা করি বুঝতে পেরেছি। এই জি স্যার। এই ধারাগুলো ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন অক্ষম ব্যক্তির প্রতিনিধি কয়জন, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি, এবং ক্ষতিপূরণের মামলা ফলাফল কি, আমরা এই 21, 23, 24 পেয়ে গেলাম। এখন আমরা দেখব কম্পিটিশন, কম্পিট না, কম্পিটিশন হবে না, এটা কম্পাউটেশন, কম্পিউটেশন অফ টাইম, কম্পিউটেশন অফ টাইম মেনশনেড ইন ইনস্ট্রুমেন্ট। এই ইংরেজিটা লিখতে হবে, কম্পিউটেশন, COMPUTATION, computation of time mentioned in instrument। এই ইংরেজি কেন লেখাচ্ছি? কারণ প্রশ্নটা একটু ইংরেজি দিলে পরেই সব ফেল। ইংরেজি তো আর পড়ছিলাম না স্যার, কাজেই এইটা যাতে না বলতে হয় এই জন্য। কম্পিটিশন অফ টাইম মেনশনেড ইন ইনস্ট্রুমেন্ট, এই যে বলছে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কি বলো? আহ, দলিল। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের বাংলা হচ্ছে দলিল। আর কম্পিউটেশন অফ টাইম মানে কি? উল্লিখিত কম্পিউটেশন, সময়। সময় গণনা। সময় গণনা, একটা নতুন ইংরেজি শিখো, কম্পিউটেশন অফ টাইম। টাইম। মানে কি? সময় গণনা। কিসের সময় গণনা? দলিলের সময় গণনা। গণনা। দলিলের সময় গণনা ইংরেজি কি? কম্পিউটেশন অফ টাইম মেনশনেড ইনস্ট্রুমেন্ট, উল্লেখিত দলিলে সময় গণনা। মানে দলিলে যে সময় আমরা লিখি সেই সময়টা আমরা কোন হিসেবে লিখব সেটাই আমরা বলবো এখন। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করা হবে। এটা লেখো। এই যে তামাদি স্যার। আইনের, হ্যাঁ গ্রেগরিয়ান, গ্রেগরিয়ান লেখো, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি, কথা বোঝা যাচ্ছে? বর্ষপঞ্জি। হ্যাঁ স্যার, বর্ষপঞ্জি অনুযায়ী,
অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করা হবে। এটা এমসিকিউতে আসবে। তামাদি মেয়াদ গণনা করা হয় কোন বর্ষপঞ্জি অনুযায়ী, কোন সময় অনুযায়ী? গ্রেগরিয়ান বর্ষপঞ্জি উত্তর অনুযায়ী। হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী তামাদি মেয়াদ গণনা করা হবে। লিখছো? রহিমা কি শুনতে লেখছি পাচ্ছ? স্যার। না স্যার, কারণটা কি? কারণটা কি? ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব তোমার হইতে পারে, তোমার বান্ধবী এখানে বসে, তারে লিঙ্ক দাও, সে শুনুক। না না, ও নাই, ও বের হয়ে গেছে। ওর যে ওই এমবি নাই যে ও বাসায় যায় অনলাইনে ক্লাস করবে, চলে গেছে। অফলাইনে আবার কোনটা? হ্যাঁ, অফলাইন বলি নাই, অনলাইন বলছি। ও যে বাসায় যায় আবার ঢুকবে আর কি ওয়াইফাই থেকে। ও আচ্ছা। ওই লেট হয়ে যাচ্ছে যে ওর আব্বু চিল্লাইতেছে। ও, তো তো তার আগেই উচিত ছিল ওর তার বাসায় বাসায় এসে বসে থাকা। ওই একটু কাজ ছিল, বাইরে ছিল, এই জন্য পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাক, এখন স্যার সেকশন এখন 25 সেটা আমি কিছু শুনি নাই। তুমি লিখো যে বলেন। দলিলের উল্লেখিত সময় গণনা কোন পদ্ধতিতে হইবে, এটা প্রশ্ন। উল্লেখিত সময়ের গণনা কোন পদ্ধতিতে হইবে, এটা হলো প্রশ্ন। ধারা 25। গণনা হ্যাঁ, কোন পদ্ধতিতে তো উত্তর কি হবে? হইবে? উত্তর হবে বলেন। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী। হ্যাঁ, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী ওটা তো পারি, দূর। তামাদি মেয়াদ গণনা করা হবে। তামাদি মেয়াদ আমি গণনা। তো পারি, আমি ভাবছি আপনি 25 সেকশনের কথা বলতেছেন। আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তামাদি মেয়াদ গণনা করা হবে। লেখো হেডলাইনটা, হ্যাঁ এখন। এই এটা যে জানি। উল্লেখিত সময়ের গণনা, ইংরেজি কি? কম্পিউটেশন অফ টাইম মেনশনড ইন ইনস্ট্রুমেন্ট। তাহলে সেটা। এখন প্রশ্ন হইল গ্রেগরিয়ান কে, এটা লেখো। গ্রেগরিয়ান কে? গ্রেগরিয়ান কে? হু ইজ দ্য গ্রেগরিয়ান? এই গ্রেগরিয়ান নামটা আমরা প্রথম শুনলাম। হু ইজ দ্য গ্রেগরিয়ান? জি। বলো এখন গ্রেগরিয়ান কে? উত্তর দাও, তোমরা দাও, উত্তর দাও। জানি না স্যার। না দেখি রহিমা জানে কিনা, সে তো পারে এটা। না মানে তামাদি মেয়াদ গণনা হবে কে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ওটা জানি। গ্রেগরিয়ান তো ওটা জানি না। তো লেখো এখন হু ইজ গ্রেগরিয়ান, বলেন। এইভাবেই হ্যাঁ লেখো। বলেন। হু ইজ গ্রেগরিয়ান? লিখছি তো। উত্তর লেখো ইংরেজি বর্ষপঞ্জি যিনি জমা। উদ্ভাবন করেছেন। উদ্ভাবন ইংরেজি করেছেন। এখন এই যে বর্ষ বাসায় বাসায় ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার কে উদ্ভাবন করেছে? নাম বলো। গ্রেগরিয়ান গ্রেগরিয়ান। গ্রেগরিয়ান। বর্ষপঞ্জি ইংরেজি ক্যালেন্ডার যিনি যে বাসায় বাসায় রয়েছে সেটা উদ্ভাবন করেছেন গ্রেগরিয়ান। উদ্ভাবন তো করেছেন। এটাই বলছে উইজ গ্রেগরিয়ান। বলছি ইংরেজি বর্ষপঞ্জি যিনি উদ্ভাবন করেছেন। উদ্ভাবন মানে কি? ইনভেনশন করেছেন। তার নাম অনুসারে হচ্ছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি। এবং সেই বর্ষপঞ্জি অনুযায়ী কি হবে? তামাদিয়ায় গণনা তামাদি মেয়াদ করা গণনা করা। হবে। অর্থাৎ ইংরেজি বর্ষ অনুযায়ী তামাদিয়ায় গণনা করা হবে। যদি এখানে গ্রেগরিয়ান না থাকে, বাংলা বর্ষপঞ্জি, ইংরেজি বর্ষপঞ্জি, উর্দু, হিন্দি, এই আরো বহু কিছু আরবি বর্ষপঞ্জি দিয়ে দেয়, তো উত্তর কি হবে? ইংরেজি ইংরেজি বর্ষপঞ্জি। বর্ষপঞ্জি। বর্ষপঞ্জি শেষ। এরপরে হলো ইজমেন্ট রাইট সম্পর্কিত ধারা 26 ধারা, এটা লেখো। এখন ইজমেন্ট 25-এর রাইট। হেডলাইনটা কি ছিল স্যার? বই সামনে নাই তো। দলিলের উল্লেখিত সময়ের গণনা করা যায় কোন পদ্ধতিতে? ওটা তো দলিলের প্রশ্ন। আমি বলতেছি 25 ধারার যে মূল যে হেডলাইনটা, হেডলাইন। হেডলাইনই তো এটা। ও তাহলে তো কম্পাউন্ডেশন লিখতে অফ আছে। টাইম মেনশনড ইন ইনস্ট্রুমেন্ট। বুঝছি, ওকে স্যার। হ্যাঁ তাহলে এখন হচ্ছে 26 ধারা, ও হ্যাঁ পড়াও তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
ধারা 26 জি স্যার হ্যাঁ, ইজমেন্ট এই রাইট যে সুখাধিকার, ইজমেন্ট মানে কি? সুখাধিকার, সুখাধিকার, পথাধিকার, সুখাধিকার, পথাধিকার। এই ইজমেন্ট রাইট, ইজমেন্ট রাইট, হ্যাঁ, ইজমেন্ট রাইট বাংলা হচ্ছে কি? সুখাধিকার, পথাধিকার। এই যে সুখাধিকার মানে কি? কে বলতে পারো? সুখাধিকার হচ্ছে ওই যে স্যার পথ পানি আলো বাতাস না, ওগুলার যে অধিকার ওইটা বলা সৃষ্টি নাই, হয় সেটা ওইটা বলি নাই। আপনি ইংরেজিটা লেখেন, অ্যাকুইজিশন অফ ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইট তো লিখছে হ্যাঁ, অ্যাকুইজিশন অফ ইজমেন্ট রাইট, ইংরেজিটা লেখেন 26 ধারা। Acquisition হ্যাঁ, এটার of বাংলা অর্থটা কি? বাংলা হচ্ছে পতাধিকার, এটা লেখো, পতাধিকার বা সুখাধিকার। right পদাধিকার বা সুখাধিকার লেখছি স্যার আচ্ছা, এখন পদাধিকার হইলো পতাধিকারের মিনিং হইলো পথের অধিকার। পতাধিকার মানে কি? পথের অধিকার হ্যাঁ, এটা লেখো, পথের অধিকার। লেখছি স্যার আর সুখাধিকার মানে হচ্ছে সুখের অধিকার। লেখছি স্যার এখন প্রশ্ন হইলো, এই যে ইজমেন্ট রাইটটা কি? আমরা বলছি যে কোনো ব্যক্তি যদি আলো বাতাস পানি পথ ছাড়া রেখে দেওয়া হয়, সে কি সুখে থাকবে না দুঃখে থাকবে? বলো। দুঃখে থাকবে স্যার দুঃখে থাকবে। তোমাকে যদি আলো বাতাস পানি পথ বন্ধ করে রাখা হয়, তাহলে তুমি দুঃখে থাকবে না। এটা প্রাকৃতিক ভাবে দুঃখ আসবে। আর প্রাকৃতিক ভাবে সুখ আসবে তখনই যখন তোমাকে আলো বাতাস পানি পথ দেওয়া হবে, তাই না? হ্যাঁ স্যার এই জন্যই এটার নাম হচ্ছে সুখাধিকার, ইজমেন্ট রাইট। মানে তুমি এইগুলো পাইলে তুমি সুখে থাকতে পারবা। এখন তোমার কাছে প্রচুর টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, কিন্তু তোমার এই চারটা জিনিস নাই। এখন তুমি কি সুখে থাকবা? না না স্যার স্যার তাই মানুষের সুখের এই অধিকার অর্জন করার জন্য এই চারটা জিনিসকে বলা হচ্ছে ইজমেন্ট রাইট। তাইলে সুখাধিকার অর্জনের ক্ষেত্র কয়টি? 4টি। লেখো, 4টি সুখাধিকার অর্জনের ক্ষেত্র ক্ষেত্র হচ্ছে, 4টি হ্যাঁ, এইটার 4টি নাম লেখো, আলো বাতাস পানি পথ। মানে পথ লিখছি স্যার এখন যদি বলে কেউ ইজমেন্ট রাইট বলতে কি বুঝো, বা সুখাধিকার বলতে কি বুঝো, পথাধিকার বলতে কি বুঝো, তখন তুমি উত্তরে দিবা আলো বাতাসের প্রবেশ এবং ব্যবহার। লেখো, সুখাধিকার কি? আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার। তুমি সহজে আলো ব্যবহার, তোমার বাসায় সহজে আলো প্রবেশ করতে হবে, তুমি সহজে আলো ব্যবহার করতে হবে, বাতাস প্রবেশ করতে হবে, বাতাস ব্যবহার করার অধিকার থাকতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ল, জাস্টিস অফ ল। মানে কি? পদাধিকার বলতে কি বুঝবো আমরা? আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার। লিখছো? কি স্যার বা, আলো বাতাসের বা, প্রবেশ বা। তাড়াতাড়ি করে লিখতে হবে, এত ধীরে ধীরে লেখো তোমরা, মানে তোমরা এত, মানে একজন একজন লয়ার, কলম বলার আগেই, কথা বলার আগেই লিখতে হবে। স্যার কোন, লিখে ফেলছি স্যার বা কোনো পথ বা জলস্রোত। আলো বাতাস পানি পথ জলস্রোত এর থেকে প্রবেশ ও ব্যবহারের অধিকারী হলো সুখাধিকার হইছে না তো? তুমি আগে লেখলা কেন? আলো বাতাসের প্রবেশ কি ও ব্যবহার, বা কোনো পথ বা জলস্রোত, অথবা কোনো আলো পানির বাতাস ব্যবহার। এর ও হুম, আলো বাতাস এর পথ বা জলস্রোত হ্যাঁ, প্রবেশের অধিকার অথবা কোনো পানির ব্যবহার। অধিকার অথবা হুম, ব্যবহার লেখছি স্যার কোনো হ্যাঁ,
যে মানে অব্যাহতভাবে 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 তুমি লিখো না তো। অব্যাহতভাবে অব্যাহতভাবে শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ করলে পদাধিকার এবং সুখাধিকার জন্মায়। অব্যাহতভাবে, এটা ব্যাহত শান্তিপূর্ণ করা ও যাবে না, প্রকাশ্যে অব্যাহতভাবে কন্টিনিউয়াস ভোগ ভাবে করলে নির্দিষ্ট ভোগ করলে সময়কাল ধরে নির্দিষ্ট সময়কাল ধরে নির্দিষ্ট সময়কাল ধরে দেখছি স্যার শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ করলে দেখছি স্যার তাকে পদাধিকার বা সুখাধিকার বলে। শান্তিপূর্ণর পরে কি বলছিলেন স্যার? আমি বলতে পারবো না, অধিকার বা ওই বলো। সুখাধিকার বলে। হ্যাঁ শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ করলে তাকে পদাধিকার বা সুখাধিকার বলে। হ্যাঁ, এরপরে লেখো, এক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তিতে 20 বৎসর এবং সরকারি সম্পত্তিতে 60 বৎসর ভোগ দখল করিতে হইবে। এই যে সুখাধিকার 20 পদাধিকার পাইতে বছর গেলে ব্যক্তিগত এবং সম্পত্তি প্রাইভেট প্রপার্টিতে কত বছর দখলে ভোগ করতে হবে? 20 বৎসর। আর সরকারি সম্পত্তি 20 কত বছর বছর সরকারি ভোগ দখলে রাখতে হবে? 60 60 বছর। বছর হ্যাঁ 60 বছর 60 বছর হ্যাঁ ব্যক্তিগত সম্পত্তিতে 20 বছর এবং সরকারি হ্যাঁ সম্পত্তিতে 60 বছর হ্যাঁ, বেসরকারি সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে একাধারে দখলে থাকতে হবে 20 বৎসর, সরকারি সম্পত্তিতে একাধারে দখলে থাকতে হবে 60 বৎসর, 60 বছর এবং তামাদি সময় দেখছি 2 স্যার বৎসর। লেখো, এদের তামাদি সময় কয় বৎসর? এবং 2 বছর 2 বছর লেখছি স্যার অর্থাৎ এই যে 2 বছর বলা হইলো, সেই 2 বছর তামাদি সময় 2 বছর মানে কি? মামলা দায়েরের পূর্ববর্তী 2 বছরের মধ্যে, মানে 60 বছর পূরণ হওয়ার 2 বছর পূর্বে মামলা দায়ের করতে হবে, 20 বছর পূর্ণ হওয়ার 2 বছর পূর্বে মামলা দায়ের করতে হবে। এইটাই বলছে তামাদি সময় 2 বছর। অর্থাৎ তুমি এই কথা হয়তো বুঝতে পারো না, আমি একটু বলি। বেসরকারি সম্পত্তি, ধরো একটা বাড়ি তুমি 20 বছর ধরে দখল করে রয়েছো, যখন তোমার 18 বছর পূরণ হয়েছে তখনই তুমি কি করতে হবে? এটা তোমার সম্পত্তি ঘোষণা করার জন্য মামলা দায়ের করতে হবে। অথবা সরকারি কোনো সম্পত্তি তুমি 60 বছর ধরে দখল করেছো, কিন্তু 68 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে যে এই সম্পত্তি তোমার। এটাই বলছে তামাদি সময় 2 বছর। ক্লিয়ার? ক্লিয়ার স্যার মানে পূর্ববর্তী 2 বছরের সমাপ্ত হওয়ার পূর্বেই মামলা দায়ের করতে হবে। মামলা দায়েরের তারিখের অব্যাহতি পূর্ববর্তী 2 বছর। এই যে তামাদি সময় 2 বছর। তাহলে আমরা ইজমেন্ট রাইট শিখলাম। ইজমেন্ট রাইট বলতে বোঝায় পদাধিকার, সুখাধিকার। পদাধিকার, সুখাধিকার মানে কি? আলো, বাতাস, পানি, পথ ব্যবহারের অধিকার। আলো, পানি, বাতাস, পথ। আলো, পানি, বাতাস, পথ ব্যবহারের অধিকারকে বলে অধিকার ইজমেন্ট রাইট। অধিক একবারে সহজ কথায়, হোয়াট ডু মিন বাই ইজমেন্ট রাইট? আলো, পানি, বাতাস, পথ ব্যবহারের অধিকারকে বলে ইজমেন্ট রাইট। এবং সেই ইজমেন্ট রাইট সরকারি সম্পত্তিতে কত বৎসর? 60 বৎসর, এবং বেসরকারি সম্পত্তিতে 20 বৎসর দখলে থাকিতে হইবে, 20 বছর এবং সমাপ্ত হওয়ার পূর্ববর্তী 2 বৎসরের মধ্যে মামলা দায়ের করিতে হইবে। হইবে আমাদের হ্যাঁ, এবং কেউ কারু ইজমেন্ট রাইট দমন করে রাখতে পারে না। এটা মানুষের মৌলিক অধিকার। দেখবা তুমি, পাশাপাশি বাড়ি তৈরি হয়েছে, একজন আরেকজনের বাতাস ঢুকতে দিচ্ছে না, মামলা দায়ের করলে পরে ঘর ভাঙ্গা বাতাস ঢুকার ব্যবস্থা করতে হয়। কেউ কাউকে পানি দিচ্ছে না, দেওয়াল প্রত্যেকটারই ভাঙ্গা। বাড়িতে হ্যাঁ, আমার সামনের জায়গায় পথের জায়গায় আটকে ঘর করছিল, ওটার আমি ঠিক করে আবার সরাই ছাড়ছি। ওই যে ইজমেন্ট রাইটের কারণে, এই ইজমেন্ট রাইট যে কোনো মানুষের আলো, বাতাস, পানি, পথ ব্যবহার থেকে তাকে বিরত রাখা যাবে না। এটা জি স্যার। ন্যাচারাল জাস্টিস। ওকে।
আচ্ছা, এর পরের ধারাটা হচ্ছে ২৭ ধারা। ২৭ ধারা হচ্ছে জীবন সত্য, সত্য। জীবন যতদিন সম্পত্তি ততদিন। ২৭ ধারাটার হেডলাইনটা লেখো। লেখছি স্যার, জীবন সত্য। হ্যাঁ, ইংরেজিটা লেখো। এক্সক্লুশন ইন ফেভার অফ রিভার্সনার অফ সার্জেন্ট টেনামেন্ট। রিভার্সনার অফ টেনামেন্ট লেখো। মানে ভাবি উত্তরাধিকারী, ভাবি উত্তরাধিকারী। ভাবি, হুম, ভাবি স্যার আবার বলেন স্যার। ভাবি উত্তরাধিকারী এটাকে বলে মানে জীবন সত্য। জীবন সত্য, জীবন সত্য মানে হচ্ছে জীবন যতদিন সম্পত্তি ততদিন। ততদিন। এটা কেন? এটা বলছে ভাবি উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। এটা এই ভাবি মানে ভাবি না, এই যে বৌদি ভাবি, এই কথা না। ভাবি মানে যে উত্তরাধিকার এটা হলো পরে থাকবে। সম্ভাব্য উত্তরাধিকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি ভাবি উত্তরাধিকারী। ধরো একজন হিন্দু বিধবা, হিন্দু বিধবা তার স্বামীর মৃত্যুর পর যদি তার কি না থাকে, সন্তান না থাকে, অর্থাৎ ছেলে সন্তান না থাকে, বংশধর বলতে ছেলে সন্তান বোঝানো হয়, এই ছেলে না থাকে, তাহলে কি করতে পারে? সে তার স্বামীর সমস্ত সম্পত্তি, ইচ এন্ড এভরি ইঞ্চি অফ সয়েল, সে ব্যবহার করতে থাকবে। কতদিন? জীবন যতদিন সম্পত্তি ততদিন সে ভোগ দখল করতে পারবে। হ্যাঁ, এটাকে বলে জীবন সত্য। কিন্তু সে এই সম্পত্তি একেবারে কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। একসঙ্গে সমস্ত সম্পত্তি বিক্রি করতে পারবে না, তার নামে দলিল করতে পারবে না। কেন পারবে না? ওই যে বলছে ভাবি উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। ভাবি উত্তরাধিকারীর পক্ষে সময়ের উত্তরাধিকারী, এই কথাটা বুঝতে হবে। রিভার্সনার অফ টেনামেন্ট, এক্সক্লুশন ইন ফেভার অফ রিভার্সনার অফ টেনামেন্ট। এটার ব্যাখ্যা আরো রয়েছে, এইটুকু বুঝলেই হবে। অর্থাৎ জীবন যতদিন সম্পত্তি ততদিন, এই সম্পত্তি ততদিন, জীবন সত্ত্বে। এই ধারা কত? ২৭ ধারা। ভাবি উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি দিয়েছে তামাদি আইনের কত ধারা? ২৭ ধারা। ভাবি উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি দিয়েছে তামাদি আইনের ২৭ ধারা। আমার কথা কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ স্যার। শেষ। এখন আমরা পড়ব প্রেসক্রিপশন, রাইট অফ প্রেসক্রিপশন। এটা লেখো ২৮ ধারা। ইংরেজিটা আগে লেখো, প্রেসক্রিপশন। আগে পড়েছিলাম আমরা ইজমেন্ট রাইট, ২৬ ধারা। আর এখন হবে প্রেসক্রিপশন, রাইট অফ প্রেসক্রিপশন। এই ধারাটা বলা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এই যে ২৮ ধারা, এই ইংরেজিটা লেখো। এই যে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনের ব্যাখ্যাটা হবে কি? এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বিলুপ্তি। সম্পত্তির অধিকার বিলুপ্তি সংক্রান্ত ধারা তামাদি আইনের ২৮ ধারা। লেখো, এইভাবে লেখো, সম্পত্তির অধিকার বিলুপ্তি সংক্রান্ত ধারা তামাদি আইনের ২৮ ধারা। এই যে সম্পত্তির অধিকার বিলুপ্তি, এর ইংরেজিটা কি হবে? এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এক্সটিংগুইশড মানে বিলুপ্তি, এক্সটিংগুইশড এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, এর বাংলা হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়া। হ্যাঁ, এরপরের লাইন লেখো, বাদীর অধিকার নষ্ট হয়ে যায়। বাদীর অধিকার নষ্ট হয়ে যায়। বাদীর সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যায়।
এখন আমাদের সামনে প্রশ্ন হলো তামাদি আইনের কোন ধারায় বাদীর অধিকার নষ্ট হয়ে যায়, বাদীর সম্পত্তিতে অধিকার বিলুপ্ত হয়ে যায়, অথবা সম্পত্তির অধিকার বিলুপ্তির সংক্রান্ত ধারা কত? প্রথমে বুঝবো সেটা হচ্ছে 28 ধারা। 28 ধারা মোতাবেক বাদীর অধিকার নষ্ট হয়ে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কখন বাদীর অধিকার নষ্ট হয়ে যায়, কখন বাদী তার সম্পত্তির অধিকার হারিয়ে ফেলে। এইটার প্রশ্ন করব, উত্তর খুঁজবো। প্রশ্ন হচ্ছে কখন বাদীর অধিকার নষ্ট হয়ে যায়, কখন বাদী তার সম্পত্তি থেকে অধিকারে বিলুপ্ত হয়ে যায়। তার মানে কি, বাদী মালিক ছিল, কোনো এক সময় কি হয়ে যাবে, তার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে। বাদী মালিক ছিল, বাদী মালিক ছিল, কোনো এক সময় তার অধিকার সম্পত্তি থেকে কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাইলে আমরা সেখানে এই যে এই যে এই যে এই যে বাদীর অধিকার নষ্ট হয়ে যাওয়া, রাইট অফ প্রেসক্রিপশন, ইংরেজিটা কি বলো? এই যে বাদীর অধিকার নষ্ট হয়ে যাওয়া, এটার ইংরেজি কি এক কথায়? প্রেসক্রিপশন রাইট বা রাইট অফ প্রেসক্রিপশন। আমি তো প্রেসক্রিপশন, তোমাদের উত্তর না দিলে তো আমি বুঝতে পারবো না তোমরা বুঝছো কিনা। রাইট অফ প্রেসক্রিপশন, হ্যাঁ, রাইট অফ প্রেসক্রিপশন মানে কি, বাদীর অধিকার নষ্ট হয়ে যাওয়া বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাওয়া বা নষ্ট বা হয়ে যাওয়া। বাদীর সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যাওয়া, এটার ইংরেজি কি? রাইট অফ রাইট প্রেসক্রিপশন। অফ প্রেসক্রিপশন, আর ওই যে ইজমেন্ট রাইট, এটার বাংলাটা কি? রাইট অফ ইজমেন্ট রাইট হ্যাঁ, হলো ইজমেন্ট সুতাধিকার রাইট, বা পদাধিকার। হ্যাঁ সুখাধিকার। রাইট অফ ইজমেন্ট, রাইট অফ প্রেসক্রিপশন, এই দুটো কথা তামাদি আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা পড়েছি এই দুইটাকে এস্টাবলিশ করার জন্য পড়েছি। ইজমেন্ট রাইট আর প্রেসক্রিপশনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই দুটো নিয়েই তামাদি আইন, সম্পূর্ণ তামাদি আইন তার আলোচনা অব্যাহত রেখেছে। এবং এই দুটোকে বাস্তবায়ন করার জন্যই ওই যে তামাদি গণনা কি, কে তামাদি কখন শুরু হবে, কোন সময় কোন তামাদি গণনা বাদ যাবে, যাবতীয় কিছু আলোচনা হয়েছে এই 26 এবং 28 ধারাকে কেন্দ্র করে। বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। মানে রাইট অফ ইজমেন্ট রাইট আর প্রেসক্রিপশন রাইট, এই দুটো। তাহলে ইজমেন্ট রাইট আমরা বুঝলাম পথাধিকার সুখাধিকার, আর প্রেসক্রিপশন রাইট মানে কি, বাদীর অধিকার নষ্ট হয়ে যাওয়া, বাদীর অধিকার সম্পত্তিতে, নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, বা সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যাওয়া। এখন আমাদের সামনে প্রশ্ন আসবে যে কখন, কিভাবে একজন বাদীর সম্পত্তিতে তার অধিকার বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা বলছি যে কোনো ব্যক্তি যদি একাধারে 12 বছর বা তার বেশি সময় ধরে সম্পত্তি দখলে না থাকে, কোনো ব্যক্তি, ধরো আমি একটা সম্পত্তির মালিক, এই বিল্ডিংটার মালিক, তো আমার এই বিল্ডিংটাতে যদি আমি আজকে থেকে 12 বছর পর্যন্ত এই বিল্ডিং আমার দখলে না থাকে, সেক্ষেত্রে আমার অধিকার কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যিনি দখলে বিলুপ্ত হয়ে থাকবেন যাবে। সেই ব্যক্তি যদি শান্তিপূর্ণ প্রকাশ্যে এবং বিনা বাধায়, বিনা আপত্তিতে আজকে থেকে 12 বছর এই বিল্ডিংটা ভোগ দখল করে, তাহলে সে আদালতকে বলতে পারবে আমাকে ঘোষণা দেন এই বিল্ডিং এর মালিক আমি। কিন্তু বুঝছি স্যার। কাগজে কলমে কে ছিল? আমি ছিলাম। কিন্তু আমি 12 বছর ধরে এই বিল্ডিংটা ব্যবহার করছি না, ভোগ দখলও করছি না, আবার যে ভোগ দখল করছে তাকে বাধাও দিচ্ছি না। এই রকম পরিস্থিতি যদি প্রমাণ করতে পারে দখলকারী, দখলকারী যদি এই পরিস্থিতি প্রমাণ করতে পারে যে 12 বছর ধরে আমি শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে, বিনা বাধায়, বিনা আপত্তিতে এই বিল্ডিং এ বসবাস করে চলছি, সুতরাং এই সম্পত্তি আমার, আদালত তার নামে বিল্ডিংটা দিয়ে দিবে। এখন বুঝছো বাদীর অধিকার কেমনে নষ্ট হবে? বুঝছি স্যার। একাধারে 12 বছর বা তার বেশি সময় ধরে কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে দখলে না থাকে, তাহলে বেদখল হইয়া সম্পত্তি যে দখলে আছে তার নামে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এর পরের পয়েন্ট বলছে
অপর পক্ষে অন্য কোনো ব্যক্তি যদি বিরুদ্ধ দখল প্রমাণ করতে পারে তাহলে সে উক্ত সম্পত্তিতে মালিক বলিয়া গণ্য হইবে। এখানে দুটো বিষয় প্রমাণের রয়েছে। যিনি মালিক ছিলেন তিনি তার দখল প্রমাণ না করতে পারলে তার কি হবে? বলো, উত্তর দাও। যিনি দখল সম্পত্তি প্রমাণ করতে না পারলে তার সম্পত্তি হারাবে স্যার। মানে মালিকানা বিলুপ্ত হবে, মালিকানা বিলুপ্ত হবে। মালিকানা বিলুপ্ত হবে। হ্যাঁ, মালিক যদি সম্পত্তিতে দখল প্রমাণ করতে না পারে ফলাফল কি? মালিকানা বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে। অন্যদিকে যে অন্য কোনো ব্যক্তি যদি দখল প্রমাণ করতে পারে তখন সে কি করবে? মালিকানা লাভ করবে। লাভ তাহলে করবে। এই যে রাইট অফ প্রেসক্রিপশন মানে হইলো একজন অধিকার হারাবে আরেকজন অধিকার লাভ করবে। একজন লাভ অধিকার করবে। হারাবে, মালিকানা হারাবে, আরেকজন সেই অধিকারটা ফিরে মানে লাভ করবে, ফিরে পাবে না, লাভ করবে। ক্লিয়ার? লাভ। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এই দুইটাই পয়েন্ট এই প্রেসক্রিপশনের। খুব সুন্দর যে মালিক যদি তার দখল প্রমাণ করতে না পারে মালিকানা হারাবে, অপর কোনো ব্যক্তি যদি দখল প্রমাণ করতে পারে সে মালিকানা লাভ করবে। ইটস কল্ড করবে। রাইট অফ প্রেসক্রিপশন। ইটস কল্ড রাইট অফ প্রেসক্রিপশন। রাইট অফ প্রেসক্রিপশন। আচ্ছা, তাহলে রাইট অফ দখল অধিকার হারাতে গেলে মূল পয়েন্ট হলো কত বছর এখানে টাইম দিল? 12 বছর। 12 দখল বছর। বেদখল প্রমাণ করা, দখল বেদখল না, দখল বিরুদ্ধ দখল, বেদখল না, দখল বিরুদ্ধ দখল প্রমাণ করার জন্য সময় কত? 12 বছর। এটা হইলো আমাদের বোঝার বিষয়। দখল বিরুদ্ধ দখল প্রমাণ করার জন্য 12 বছর সময় লাগবে রাইট অফ প্রেসক্রিপশন অনুযায়ী। আমাদের তামাদি রাইট অফ আইনের মূল বেসিক প্রেসক্রিপশন। ধারাগুলো পড়ানো শেষ। এখন ব্যতিক্রম রয়েছে 29 ধারা। তামাদি আইনের সংরক্ষণ সংক্রান্ত ধারা কত? 29 ধারা। 29। হ্যাঁ, এই 29 ধারাটা কি? সেইভিং। আমরা পড়েছিলাম তামাদি আইন কয়টি ধারা? 32 ধারা। কিন্তু আমরা এখন পাইলাম 29 ধারা, মানে চালু আছে 29টি। 30, 31, 32 ধারা অমিটেড। এই অমিটেড এই যে লেখো এটা 30, 31, 32 ধারা অমিটেড। OMITTED অমিটেড। অমিটেড মানে কি? কমিটি অমিটেড তো 30, 31, 32 30, বাতিল 31 বাতিল। হ্যাঁ, এইটার ইংরেজিটা লেখিয়া বাংলাটাও লেখো, ওইটাই আবার ভুল করে ছাত্ররা। হ্যাঁ, অমিটেড, OMITTED অমিটেড। তাহলে তামাদিয়াইদের কোন 3টি ধারা বাতিল? 30, 31, 32 ধারা। 32 হ্যাঁ, ধারা। আর 30, 31, 32। সংরক্ষণ তামাদি আইনের সংরক্ষণ সংক্রান্ত ধারা কত? 29 ধারা। তামাদি আইনের 29 হ্যাঁ, ধারা। এই যে সংরক্ষণ ইংরেজি কি? সংরক্ষণ লিখে ব্র্যাকেটে লেখো সেভিংস। সেভিং। হ্যাঁ, SAVINGS সেভিংস। সেভিংস এর বাংলা হইলো সংরক্ষণ। সংরক্ষণ মানে কি? সংরক্ষণ করে রেখেছে। এই যে তোমরা যেমন অলংকার আদি কোথায় সংরক্ষণ করো? আলমারিতে, তাই না? অলংকার হ্যাঁ আছে, স্যার। অলংকার রাখো কোথায়? আলমারিতে। ঠিক তামাদিয়াই এই জি 29 স্যার। ধারাকে সংরক্ষণ করে রেখেছে। জি স্যার। তাইলে এই তামাদি আইনের ব্যতিক্রম সংক্রান্ত ধারা 29 ধারা, তামাদি আইনের সংরক্ষণ সংক্রান্ত ধারা 29 ধারা। 29 এরপরে ধারা। এরপরে আমরা শিখব কতিপয় ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে। এখন আমরা লিখবো এটা কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে, প্রশ্ন লেখো। অথবা যেই সকল ক্ষেত্রে তামাদি আইন প্রয়োগ করা যায় না, অথবা যে সকল বিষয়ে তামাদি আইন প্রয়োগ হবে না, এরকম মানে প্রযোজ্য নয়। তামাদি আইন প্রযোজ্য নয় ক্ষেত্রসমূহ লিখো। এই ক্ষেত্র হচ্ছে এখন যেটা বলবো সেটা। তাহলে তামাদি আইন প্রযোজ্য নয় ক্ষেত্র কয়টি? 4টি। মোটা দাগে লিখে ফেলো। তামাদি আইন প্রযোজ্য নয় ক্ষেত্র কয়টি? তামাদি প্রযোজ্য আইন নয়
প্রযোজ্য নয় ক্ষেত্র মোটা দাগে বোঝার জন্য লিখবো 4টি। এই 4টির এক লেখো, এক। এক আর তো কেউ আওয়াজ দেয় না, এটা আমি বুঝতে পারছি না তো ব্যাপারটা। এক কি জি স্যার? স্যার, 1 নাম্বার বলেন স্যার। হ্যাঁ, চুক্তি আইন 1872 4 ধারা। চুক্তি আইন 1872 মানে কি? চুক্তি আইন কখন লেখছি তৈরি স্যার। হয়েছিল? 1872 সালে। 1872 সালে। হ্যাঁ, চুক্তি লেখছি আইন স্যার। 1872 সালে। সেই চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে। আচ্ছা, উপরে লিখছিলা তামাদি আইন প্রযোজ্য নয় ক্ষেত্র 4টি, এটা লিখেছো? হ্যাঁ জি স্যার, স্যার, লিখছি লিখছি। স্যার। হ্যাঁ, এই 4টার 1 নাম্বার, নাম্বার 1 চুক্তি আইন 1872 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এগুলো মুখস্থ থাকতে হবে, এটা এমসিকিউ ভাইবা রিটেন সব জায়গায় আসবে। বিশেষ আইনে মামলা দায়ের আপিল দরখাস্তের বিষয়ে বিশেষ জি স্যার, 2 আইনে নাম্বারটা। বিশেষ মামলা আইনে দায়ের মামলা দায়ের আপিল বা দরখাস্তের বিষয়ে বিশেষ মেয়াদ আপিল বা মেয়াদের বিধান থাকলেও তামাদি আইনের দরখাস্তের বিধান ও 5 ধারার বিধান প্রযোজ্য বিষয়ে নহে। তাইলে বিশেষ বিশেষ আইনে মামলা আইনে দায়ের মানে 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 বিশেষ আইনে মামলা দায়ের আপিল বা দরখাস্তের বিষয়ে বিশেষ মেয়াদ বিশেষ মেয়াদের বিধান থাকলেও দরখাস্তের ইংলিশ লিখো। থাকলেও আচ্ছা, এর বিষয়ে হ্যাঁ, বিশেষ লিখছি স্যার, মেয়াদ থাকলেও বিশেষ থাকলেও এখন লেখো তামাদি বিশেষ আইনের 5 ধারায় তামাদি আইনের বিধান ও 5 আপিল ধারার বিধান প্রযোজ্য নহে। মানে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন এবং বিলম্ব মৌকুফের বিধান প্রযোজ্য নয়। তামাদি আইনের বিধান ও 5 ধারার বিধান কোথায় প্রয়োগ করা যায় না? বলো, এখন উত্তর দাও, লিখে ফেলেছি। বিশেষ আইনে বিশেষ আইনের মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে বিশেষ আইনে মামলা আপিল দরখাস্তের ক্ষেত্রে তামাদি আইন এবং 5 ধারার বিধান কি প্রযোজ্য নহে। না স্যার। এইটাই না স্যার, লেখো, এভাবেই লেখো। নহে। তামাদি আইন ও 5 ধারার বিধান প্রযোজ্য নয়। কোথায় প্রযোজ্য নয়? এই যে এখানে বিশেষ আইনে মামলা দায়ের বিশেষ আপিল দরখাস্তের বিষয়ে। তবে তবে তামাদি আইনের যে সকল বিধান প্রযোজ্য সেগুলো হইল, এটা লেখো, তবে তবে তামাদি আইনের যে যে সকল বিধান সকল বিধান বিশেষ লিখছি আইনে স্যার। প্রয়োগ করা যায় বিশেষ আইনে প্রয়োগ করা যায় প্রয়োগ করা যায় তা হলো 4 ধারা। তা হলো লিখছি তামাদি আইনের 4 ধারা। ধারা। ওই যে তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকিলে বন্ধের দিন খোলার দিন। তামাদি আইনের 4 ধারা কমা 9 থেকে 18 ধারা। 9 থেকে 18 ধারা। 9 থেকে তামাদি আইনের 9 ধারা থেকে 18 ধারা মানে সময়ের অবিরাম ধারা। চলন থেকে শুরু করে প্রতারণার ফলাফল। এই স্যার, ধারাগুলো, হ্যাঁ। স্যার, হ্যাঁ, বলো। এ 2 শেষের পরে কি 3 শুরু করে দিছেন? তামাদি আইনের যে সকল বিধান বিশেষ আইনে প্রয়োগ করা যায়, তবে তামাদি আইনের যে সকল বিধান বিশেষ আইনে প্রয়োগ করা যায় হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, 4 ধারা কমা 9 থেকে 18 ধারা ও 22 ধারার বিধান প্রয়োগ করা যায়। ধারা 9 থেকে 18 18 ধারা ও 22 ধারার আর বিধান। ও 22 ও 22 22 ধারার ধারা বিধান। 22 ধারাটা আমাদের কি ছিল? ওই যে পক্ষভুক্ত করা। ধারা পক্ষভুক্ত, জি স্যার, 4 ধারা পক্ষভুক্তের 9 ফলাফল। থেকে 18 ধারা ও 22 ধারার বিধান প্রয়োগ করা যায়। অন্য কোনো বুঝছো? কিছুই তামাদি আইনের বিধান ও 5 ধারার বিধান বিশেষ আইনে প্রয়োগ করা যায় না। যায় না। হ্যাঁ, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বিবাহ বিচ্ছেদ আইন 1963। এর মানে বুঝতে হবে
ডিভোর্স আইন বিবাহ ডিভোর্স আইন কবে কবে চালু হয়েছিল? 1963 সালে। 63 1963 বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নহে। 63 হ্যাঁ, 63 কি স্যার? 1963 ডিভোর্স আইন, হ্যাঁ 4 ডিভোর্স নাম্বারটা ল। হ্যাঁ, 3 নাম্বার লিখেছো? বিবাহ বিচ্ছেদ আইন 1963 ক্ষেত্রে জি তামাদি স্যার আইন প্রযোজ্য নয়। জি 4 নাম্বার স্যার 4 নাম্বার হইলো ওই যে আমরা পড়েছিলাম ইজমেন্ট রাইট। ইজমেন্ট রাইটের মধ্যে একটা কথা পেয়েছিলাম, সুকাধিকার। এই সুকাধিকার আইন কবে তৈরি হয়েছিল? সুকাধিকার আইন 1882। লেখো। 1882। হ্যাঁ, সুকাধিকার আইন 1882 আওতাভুক্ত এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে তো এলাকা থেকে উদ্ভুক্ত উদ্ভূত মামলার ক্ষেত্রে উদ্ভূত মামলার ক্ষেত্রে অর্থাৎ ওই যে 1882 সালের ক্ষেত্রে সুকাধিকার আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো মামলার সৃষ্টি হয়, উদ্ভব হয়, সেই ক্ষেত্রে তামাদি আইনের সুকাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না। মানে আমি বুঝতে নাই স্যার কথা আগে লিখো, তারপরে সুকাধিকার আইন উদ্ভূত 1800 থেকে শুরু করে দেবো উদ্ভূত মামলার ক্ষেত্রে সুকাধিকার। উদ্ভূত মামলার ক্ষেত্রে হ্যাঁ লিখছি ওটা তামাদি লিখে স্টপ আইনের হয়ে আসছি তামাদি আইনের সুকাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না। তামাদি আইনের সুখাধিকারের সংজ্ঞা না সুখাধিকারের সুখাধিকারের কি সংজ্ঞা প্রযোজ্য হবে না হ্যাঁ, বুঝিনি হ্যাঁ, মানে হ্যাঁ কেন? স্যার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট, এইটাই বলছি। কারণ হইলো যেহেতু 1882 সালে সুকাধিকার একটা বিধান আইন হয়েছিল, ওই 1882 সালের হুম সুকাধিকার আইনের সংজ্ঞাটা গ্রহণ করবে। আর তামাদি আইনে আমরা এখানে যেটা সুকাধিকার আমরা পড়ে আসলাম, আলো বাতাস পানি পথের অধিকারকে সুকাধিকার বলে, নাকি বলছে হ্যাঁ স্যার এই সংজ্ঞাটা তখন প্রয়োগ করা যাবে না, প্রযোজ্য হবে না। ওই 1882 সালের আইনের সংজ্ঞা প্রয়োগ করতে হবে। এই হইল তামাদি আইন। তামাদি আইনের আমাদের সব শেষ। এখন গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, টিপস গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এরপরে নতুন পড়া শুরু করব। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ জি সমূহ স্যার একটু লিখো। লেখো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। এই যে 100 প্রথম স্যার আজকে বাদ কথা দেন কম। স্যার আমি লিভ বন্ধ হয়ে যাবে আমি বাসায় যেতে পারবো না পরে তুমি কি বাসায় নাই? না আমি আম্মুদের বাসায় তাহলে অনুচ্ছেদটা লিখিয়ে দিলে ভালো ছিল, এটার লগে রিলেটেড ছিল। আচ্ছা যাক, ঠিক আছে। আজকের জন্য তোমরা এই 100 আজকের জন্য অনুচ্ছেদ কয়টি বলো তো? প্রথম তফসিলি অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদটা হ্যাঁ, হ্যাঁ, 183 না হ্যাঁ, 183টি। এই 83টি 83 অনুচ্ছেদ পড়তে হবে, 83টির মধ্যে কমন গুলো পড়তে হবে, বুঝতে হবে। এইটুকু হ্যাঁ বাকি স্যার রইল, কালকে আগামী ক্লাসে এগুলো দেখবো। অনেক ইম্পর্টেন্ট ওকে, এটা আমি তাড়াহুড়ো করে এখন পারবো না ওই থ্যাংক